ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু আইটিমোবিডি একাডেমি অফ আইসিটি। আজকে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কি শিখব যে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার হতে পারে। তো কম্পিউটার নেটওয়ার্ক শুরুতেই বলে আসি যে কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। আমরা জেনে এসেছি কম্পিউটার নেটওয়ার্ক কি। গোটা পৃথিবীতে তোমরা একটি জিনিস জানো যে পৃথিবীতে কোটি কোটি কম্পিউটার রয়েছে এবং আমরা প্রত্যেকেই একটি জিনিস খুব পরিচিত যে ইন্টারনেট। সেই ইন্টারনেটের সাথে আমরা কানেক্টেড। তো পৃথিবীতে অনেক ধরনের নেটওয়ার্ক থাকে এবং সেই জন্য কারো কারো নিজস্ব নেটওয়ার্ক থাকে, কারো কারো হচ্ছে কোনো দেশের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, কোনো একটি অঞ্চলের নিজস্ব একটি নেটওয়ার্ক থাকে। তো আবার কোনো কোনো নেটওয়ার্কের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে বা কাজ থাকে। তো সেই জন্য বিভিন্ন নেটওয়ার্ককে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তো সেই যদি মোটামুটি সংক্ষেপে বলা যায় তাহলে সেই ভাগগুলো হচ্ছে যেমন মালিকানা অনুসারে একটি নেটওয়ার্ককে ভাগ করা যেতে পারে। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে একটি নেটওয়ার্ককে ভাগ করা যেতে পারে। আরেকটি হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। প্রধানত এই তিনটি ভাগে তিনটি দৃষ্টিকোণ থেকেই নেটওয়ার্ককে ভাগ করা হয়। তো আমরা দুটো ভাগে আমাদের এই কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ দেখব। আজকে আমরা প্রথম পার্টে দেখব, যদি শুরুতেই আলোচনা করি যে মালিকানা অনুসারে যে কম্পিউটারের যে প্রকারভেদ সেটি নিয়ে যদি কথা বলি তাহলে সেটি আসলে কি। যে আমরা জানি যে প্রতিটি জিনিসেরই একটি মালিক থাকে। তো কম্পিউটার নেটওয়ার্ক যে নেটওয়ার্কটিতে আমরা যে কোনো একটা নেটওয়ার্ক তৈরি করে নিচ্ছি সেই নেটওয়ার্কেরও একটি মালিক থাকবে। যদি থাকে ব্যক্তি মালিকানাধীন বা কোনো একটি মানে অর্গানাইজেশন বা সংস্থার হয় বা কোনো একটি প্রতিষ্ঠানের হয় তাহলে সেটিকে আমরা বলবো প্রাইভেট নেটওয়ার্ক, মানে এটি সে প্রাইভেটলি হ্যান্ডেল করছে। আর যদি কোনো একটি নেটওয়ার্কের প্রাইভেট না, এটি ছড়ানো, ডিস্ট্রিবিউটেড, ওপেন ফর অল, সেরকম বড় কোনো নেটওয়ার্ক থাকে সেটাকে আমরা বলবো পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক অনেক বড় হতে পারে কিন্তু প্রাইভেটটা হচ্ছে একান্তই কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বা কোনো সংস্থার হবে। আর পাবলিক নেটওয়ার্কটা কীরকম হবে যে সেই নেটওয়ার্কটা আমরা চাইলে টাকা দিয়ে বা কোনো একটি ফি পরিশোধের মাধ্যমেই আমরা সেই পাবলিক নেটওয়ার্কের সেবাটা নিতে পারবো। এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, মানে আমজনতার জন্য সেটি উন্মুক্ত, চাইলে ইউজ করতে পারবে। তবে হয়তোবা কোনো, যেহেতু কেউ একজন নেটওয়ার্কিং সেবা বা সার্ভিসটি সরবরাহ করছে, সো কিছু টাকা পয়সা তাকে দিতে হতে পারে যে এই সেবাটা নিতে যাবে। তো কম্পিউটার নেটওয়ার্ক আসলে মূলত কি, যে কম্পিউটার আমরা বলে এসেছি যে এটা একটি কম্পিউটার, এটা একটি কম্পিউটার, এটা একটি কম্পিউটার। এই কম্পিউটারগুলো নিজেদের মধ্যে যে যোগাযোগ করবে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তথ্য পাঠাবে, এই কম্পিউটার থেকে এটাতে তথ্য পাঠাবে, অর্থাৎ সবার মধ্যে যে একটি সংযুক্ততা বা একটি যুক্ত হওয়ার যে ক্ষমতা বা কানেক্টিভিটি, এটিকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। আগের লেকচারে আমরা বলে এসেছি। তো সেরকমভাবে যদি এই নেটওয়ার্কটি হয়ে থাকে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের, ধরো এই 3টা কম্পিউটার নিয়েও একটি নেটওয়ার্ক হতে পারে, 2টো কম্পিউটার নিয়েও একটি নেটওয়ার্ক হতে পারে, একটা কম্পিউটারে তার কোনো নেটওয়ার্ক হবে না। মানে কমপক্ষে আমার দুইটা দুইটা যন্ত্র বা ডিভাইসের মধ্যে আমার যোগাযোগ স্থাপন করতে হবে। একা একা তো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব করতে হলে নেটওয়ার্ক মানেই হচ্ছে বন্ধুত্ব, কম্পিউটারগুলোর মধ্যে বন্ধুত্ব স্থাপন। তো বন্ধুত্ব তো আর একা একা হয় না, আরেকজন সঙ্গী দরকার হয়। সেই সঙ্গীর সাথে বন্ধুত্ব করি আমরা। তো তোমাদের ক্লাসে যেমন দেখবে যে অনেকের নিজেদের মধ্যে যোগাযোগ খুব ভালো, তাদের মধ্যে একটি ভালো নেটওয়ার্ক গড়ে ওঠে। তো যাই হোক, আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সবারই নিজস্ব একটি নেটওয়ার্ক থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিইও, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট। বাংলাদেশে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে তুমি জানো, বুয়েট, কুয়েট, রুয়েট, এদের প্রত্যেকেরই কি থাকে, নিজস্ব একটি নেটওয়ার্কিং সিস্টেম থাকে। যেমন তুমি যদি চিন্তা করো যে কুয়েট এখান থেকে অনেক দূর, খুলনাতে, তো ওরা নিজেদের সাথে নিজেদের মধ্যে হয়তো বা কুয়েটে 1000-এর মতো কম্পিউটার রয়েছে, সে 1000 কম্পিউটার নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। এই যোগাযোগ ব্যবস্থাটা তৈরি করা হয়েছে প্রাইভেটলি, অর্থাৎ এই প্রতিষ্ঠানের নিজস্ব একটি যোগাযোগ ব্যবস্থা সেটি। এই কুয়েটের জন্য নিজস্ব একটি যোগাযোগ সিস্টেম,
সেই কম্পিউটারগুলো নিয়ে গড়ে তুলেছে। সো এইটা তাদের প্রাইভেট নেটওয়ার্ক। এই কম্পিউটারে চাইলেই এই নেটওয়ার্কের মধ্যে আমি বাহির থেকে, তুমি যদি ইন্টারনেট থেকে ঢুকতে চাও তাদের নিজস্ব নেটওয়ার্কে, সেখানে হয়তো বা ভার্সিটির অনেক তথ্য রয়েছে, ছাত্রদের অনেক তথ্য রয়েছে, বা বিভিন্ন ল্যাবের অনেক ইনফরমেশন রয়েছে, সেগুলো চাইলে আমি বাহির থেকে প্রবেশ করতে পারবো না। কিংবা সেখানের যদি একটা স্টুডেন্ট হয়, একজন স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়, তাহলে সে হয়তো বা এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে, কিংবা শিক্ষকরা পারবে বা স্টাফরা পারবে, বাট বাহির থেকে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু তুমি যদি আবার পাশাপাশি এই চিন্তা করো যে আমার সে আমি সরকারি, এটা তো একটা প্রাইভেট নেটওয়ার্কের কথা বললাম, আরেকটি হচ্ছে ধরো পাবলিক নেটওয়ার্ক, যেমন মোবাইল ফোন নেটওয়ার্ক হতে পারে একটি পাবলিক নেটওয়ার্ক, যেমন মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক, মোবাইল ফোন নেটওয়ার্ক। আমি যদি মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হতে চাই আমার ডিভাইসটা দিয়ে, বা আমার ইন্টারনেট ইউজ করতে চাই কম্পিউটার থেকে, তাহলে এই মোবাইল ফোন নেটওয়ার্কটা হচ্ছে একটি পাবলিক নেটওয়ার্কের উদাহরণ। কারণ এই পাবলিক নেটওয়ার্কে, মোবাইল ফোন নেটওয়ার্কে আমি চাইলে আমার একটা মোবাইল দিয়ে আমি ইন্টারনেট ইউজ করতে পারবো। কিন্তু সেটার জন্য আমাকে কি করতে হবে, মোবাইল কোম্পানিকে একটা নির্দিষ্ট পরিমাণ বিল বা টাকা পয়সা তাকে পরিশোধ করতে হবে, তারপর আমাকে সে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দেবে বা তার নেটওয়ার্কে কানেক্ট হওয়ার সুযোগ দেবে। হ্যাঁ, অর্থাৎ আমাকে একটা ফি পরিশোধ করতে হবে, কিছু খরচ করতে হবে। আর প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে খরচ করতে চাইলেই, খরচ করতে পারলেই আমি তাদের নেটওয়ার্কে ঢুকে যেতে পারবো না। তাদের নেটওয়ার্কে প্রবেশ করার জন্য তাদের নিজস্ব নেটওয়ার্কের সদস্য হতে হবে। এরকম প্রতিষ্ঠানে যে বুয়েটের স্টুডেন্ট সে বুয়েটের নেটওয়ার্কে ঢুকতে পারবে, যে কুয়েটের স্টুডেন্ট সে কুয়েটের নেটওয়ার্ক, যে রুয়েটের স্টুডেন্ট সে রুয়েটের নেটওয়ার্কে ইউজ করতে পারবে, কিন্তু বাইরের কেউ পারবে না। এটি হচ্ছে মালিকানা অনুসারে, এভাবে আমরা মালিকানা অনুসারে ভাগ করতে পারি। আচ্ছা, তারপর যদি আমরা আসি পরে যে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। হুম নিয়ন্ত্রণ কাঠামোটা কেন বলছি আমরা, কারণ নিয়ন্ত্রণ কাঠামোটা হচ্ছে তোমার যে কম্পিউটার আমার এখানে নেটওয়ার্কে থাকে সাধারণত, এইরকম নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে নেটওয়ার্কে তোমরা একটি কথা খুব প্রায় শুনে থাকবে, যে সার্ভার একটি কথা রয়েছে, যে সার্ভার অর্থাৎ যে কম্পিউটারটা আমাদের সবাইকে সার্ভিস দিচ্ছে, সে তাকে আমরা বলছি সার্ভার। বা এটাকে ইংরেজিতে, বা এটা সার্ভার ইংরেজি শব্দ, আবার আরেকটি নাম রয়েছে হোস্ট। যে আমরা কি বলি, যে আমরা কারো বাসায় যদি বেড়াতে যাই, তাহলে সে আমি হচ্ছে কি, তুমি তোমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলে, তাহলে তুমি হচ্ছ গেস্ট, আর তুমি যে বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছ সে বন্ধু হচ্ছে, বা বন্ধুর পরিবার হচ্ছে হোস্ট, কারণ সে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে। হোস্ট হচ্ছে সেই কম্পিউটার, যে কম্পিউটার অন্যান্য তার সাথে সংযুক্ত নেটওয়ার্কগুলোকে সেবা প্রদান করে বা আপ্যায়ন করে থাকে, বিভিন্ন প্রয়োজনটা মিটিয়ে থাকে, সেটি হচ্ছে হোস্ট কম্পিউটার। তো হোস্ট কম্পিউটার থেকে আমরা যদি চিন্তা করি যে আমার এটি একটি হোস্ট কম্পিউটার, সরি একটু সুন্দর করে যদি আঁকি, যেমন এটি হচ্ছে আমাদের একটি হোস্ট কম্পিউটার, এইখানে এখানে সিপিইউ আছে, এই হোস্ট কম্পিউটার, এখানে একটা সিপিইউ আছে, এটা হচ্ছে সিপিইউ আর এটা মনিটর। এরকম যদি একটা হোস্ট কম্পিউটার থাকে, এটাকে যদি আমরা হোস্ট বলে থাকি, তাহলে এই হোস্ট কম্পিউটারটি কি করবে, এটি হোস্ট কম্পিউটার সাধারণত হয় অনেক শক্তিশালী, কারণ যার মধ্যে, যার কিনা মানে তোমার আপ্যায়ন করার সামর্থ্য নেই, সে তো আর হোস্ট হতে পারবে না। আমার যদি নিজেরই কিছু দেওয়ার সামর্থ্য না থাকে, আমি যদি তোমাকে কিছুই খাওয়াতে না পারি, তাহলে তো আপ্যায়ন করে লাভ নেই। সো হোস্ট কম্পিউটার মানেই তার অনেককে আপ্যায়ন করার মতো ক্ষমতা রয়েছে। তো হোস্ট কম্পিউটারের সাথে অনেকগুলো এরকম মানে অন্যান্য কম্পিউটার যুক্ত থাকে, যারা হচ্ছে হোস্ট কম্পিউটার থেকে কি নেয়, সেবা গ্রহণ করে। হোস্ট কম্পিউটারের সাথে তার কানেকশন আছে, প্রত্যেকের কানেকশন আছে। তো হোস্ট কম্পিউটারগুলো, সরি, এই হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আর এই যে 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 কম্পিউটারগুলো দেখতে পাচ্ছি আমরা, এদেরকে আমরা বলি কি, টার্মিনাল। তো যখন তোমার এই সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা আমরা বলবো কখন, যখন এই হোস্ট কম্পিউটার একাই সব কিছু করে, তার মধ্যেই সমস্ত ইনফরমেশান থাকে, তার মধ্যেই সমস্ত সফটওয়্যার থাকে, আর কিছু পরিমাণ কিছু সংখ্যক টার্মিনাল তার সাথে যুক্ত থাকবে, যে কিনা এটার মধ্যে আমার এই কম্পিউটারে আমার সব সফটওয়্যার রাখা আছে। সে একটা সফটওয়্যার বা ডাটাবেস, কিংবা ধরো তোমাদের একটা অফিসের সমস্ত তথ্য এটার মধ্যে আছে। এই টার্মিনালগুলো কি করবে, এই টার্মিনালগুলো সেই কম্পিউটারে যুক্ত হয়ে সেই কম্পিউটার থেকে
সেবা গ্রহণ করবে। এই টার্মিনালগুলো, এই কম্পিউটারগুলোকে আমরা কি বলছি? টার্মিনাল। তো এই টার্মিনালটা আবার তোমার হচ্ছে দু ধরনের হতে পারে। যেমন একটি হচ্ছে তোমার ডাম্প টার্মিনাল। ডাম্প, যেটাকে আমরা ইংরেজিতে ডাম্প, ইংরেজি শব্দ। ডাম্প মানে কি? বোবা বা মানে কালা, যে কিছু বলতে পারে না বা শুনতে পারে না, এরকম। আরেকটি হচ্ছে তোমার ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট টার্মিনাল, ইন্টেলিজেন্ট। হুম। তো ইন্টেলিজেন্ট টার্মিনাল বুঝতে পারছো। ডাম্ব টার্মিনাল হবে কি? সে শুধুমাত্র মানে নিজের কিছু করার ক্ষমতা নেই, সে শুধু অন্যের এই মানে হোস্ট কম্পিউটারের সেবাটা নিতে পারে। আর যে ইন্টেলিজেন্ট, সে কি করতে পারবে? নিজেও কিছু কাজ করতে পারবে। হুম। অর্থাৎ তার নিজেরও কিছু র্যাম থাকবে, প্রসেসর থাকবে, এবং তার নিজেও মানে এই কানেকশনটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে ইন্টেলিজেন্ট টার্মিনালটা নিজে নিজে কিছু, তার মধ্যে যে সফটওয়্যারগুলো রাখা আছে এখানে এই সিপিইউতে, সেই সিপিইউর সফটওয়্যারগুলো ইউজ করে সে নিজে কাজ করতে পারবে। কিবোর্ড থাকবে, মাউস থাকবে, সিপিইউ আছে, অর্থাৎ এটাও একটা ছোটোখাটো কম্পিউটার বলা যায়। কিন্তু এই যে হোস্ট কম্পিউটার যেটি, এই হোস্টের ক্ষমতাটা অনেক বেশি, কারণ হোস্টের অনেককে সেবা দিতে হচ্ছে। সো হোস্ট কম্পিউটারটা সাধারণত পাওয়ারফুল। এটাকে আমরা বলছি কি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা হচ্ছে তোমার যে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সাথে এই কম্পিউটারগুলোর সাথে সাধারণত কি থাকে, যে কিছু ওয়ার্ক স্টেশন থাকে। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে কিছু ওয়ার্ক স্টেশন থাকে। ওয়ার্ক স্টেশন, এটাকে আমরা কি বলছি? ওয়ার্ক, WORK, ওয়ার্ক স্টেশন। হুম। ডিস্ট্রিবিউটেড কম্পিউটারগুলোতে সাধারণত আহ, এই যে সেন্ট্রাল যে সার্ভার বা গ্লোবাল মানে সার্ভার যে থাকবে, এই হোস্টকে তখন এখানে বলা হচ্ছে কি সার্ভার। হোস্ট কম্পিউটারটাকে আমরা তখন নাম দিব কি? যে সার্ভার। এটাকে যদি আমরা চিন্তা করি, তখন এইখানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটারটার এখানে কি হয়ে যাবে? এটি হচ্ছে আমাদের তখন নাম হয়ে যাবে এটির, এটি হচ্ছে তখন তোমার সার্ভার। ডিস্ট্রিবিউটেড কম্পিউটার যদি চিন্তা করি, এবং সার্ভারের মধ্যে একটি গ্লোবাল স্টোরেজ মিডিয়া থাকবে, অর্থাৎ তার মধ্যে কিছু ডেটাও সংগৃহীত থাকবে। অর্থাৎ তার মধ্যে একটি ডেটাবেস, আমি সংক্ষেপে যদি লিখি, তোমরা পরবর্তীতে ডেটাবেস সম্পর্কে জানবে। তার মধ্যে ডেটাবেস থাকবে, অনেক মানে ইনফরমেশন রাখার মতো ক্ষমতা থাকবে। এরকম একটি নেটওয়ার্ক যদি মানে হয়ে থাকে, এবং এইগুলো তোমার টার্মিনাল হবে না, তখন নামটি হয়ে যাবে কি? এগুলোর নাম হয়ে যাবে ওয়ার্ক স্টেশন। এই টার্মিনালগুলো তখন নাম হয়ে যাবে কি? আমরা যদি এটা মুছে ফেলি, এই টার্মিনালগুলোর নাম হয়ে যাবে তখন ওয়ার্ক স্টেশন। এই টার্মিনালগুলোর নাম হবে ওয়ার্ক স্টেশন। এই ওয়ার্ক স্টেশন থেকে ওয়ার্ক স্টেশন নিজেও টুকটাক কাজ করতে পারবে। তার মধ্যে কিছুটা মেমোরি থাকবে, আর তার মধ্যে ডাটা প্রসেসিং ক্ষমতাও কাজ থাকবে। অর্থাৎ এটি লোকালি লোকালি নিজে নিজে কিছু কাজ করতে পারবে, লোকালি কাজ করতে পারবে, লোকালি কাজ করতে পারবে। অর্থাৎ সে তার মধ্যে যে কিছু সফটওয়্যার থাকবে সেগুলো ইউজ করতে পারবে। হুম। আর প্রয়োজনে তোমার হচ্ছে মানে সে আসলে মূলত এই সার্ভারের সাথেই কানেক্টেড থাকবে, কিন্তু নিজেও কিছু টুকটাক কাজ করতে পারবে, অর্থাৎ ইন্টেলিজেন্ট টার্মিনালের মতো কিছুটা। হুম। এটা হচ্ছে তোমার যে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আমি মানে এক জায়গা থেকে সবকিছু সেন্ট্রালাইজড মানে বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় নেটওয়ার্ক। মানে একটি নির্দিষ্ট জায়গা থেকে, যেমন একটি দেশের রাজধানী থাকে, সে রাজধানী থেকে আমি সবকিছু কন্ট্রোল করি। আরেকটি হচ্ছে ডিস্ট্রিবিউটেড, যে না না, আমার প্রতিটা ডিভিশন বা বিভাগকে আমি একটি মানে ওই বিভাগের একটি রাজধানী থাকবে, এইখানে আরেকটা বিভাগ, এইখানে আরেকটা বিভাগ, প্রত্যেকটি বিভাগেরই রাজধানী থাকবে। তারা নিজেরা ডিসিশন নিয়ে ওখান থেকে কাজ করবে, আর সেন্ট্রালি হয়তো বা একজন থাকবে। তো এইটা হচ্ছে তোমার সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের পার্থক্য। আরেকটি হচ্ছে এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে সেই যোগ করলে সমান সমান হচ্ছে হাইব্রিড। হাইব্রিড একটি নেটওয়ার্ক রয়েছে, HYBRID, যেটাকে আমরা মানে সংকর, যেটা আর কি মূলত মিক্সড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্কটাতে কি থাকবে? হোস্ট বা সার্ভার থাকবে, অর্থাৎ সেন্ট্রালিও কন্ট্রোল করা যাবে, আবার ডিস্ট্রিবিউটেড হয়েও কাজ করতে পারবে। এরকম মানে দুটোর একটা সংমিশ্রণ, এবং এই হাইব্রিডটাই এখন বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে। কারণ হাইব্রিড টার্মিনালে আমি সেন্ট্রালিও নিয়ন্ত্রণ করতে পারছি, অর্থাৎ আমার একটি সার্ভার থাকবে বা হোস্ট থাকবে। আরেকটি হচ্ছে তোমার একটি সার্ভার নিয়ে কিছু নেটওয়ার্ক থাকবে, অর্থাৎ তোমার ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক থাকবে। আরেকটি হচ্ছে হোস্ট থাকবে, এবং তার সাথে কিছু টার্মিনাল যুক্ত থাকবে, অর্থাৎ আমরা সেটা থেকে
ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কেরও ফ্লেভার পাচ্ছি, সেন্ট্রালাইজড নেটওয়ার্কেরও ফ্লেভার পাচ্ছি। দুই ধরনের নেটওয়ার্ক হিসেবে আমি ইউজ করতে পারবো। এটাকে আমরা বলছি হাইব্রিড নেটওয়ার্ক। তো এই হচ্ছে তোমার নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে নেটওয়ার্কের ডিস্ট্রিবিউশন। খুবই সহজ জিনিস। আর আমরা এরপরে দেখব ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কিভাবে ভাগ করা যায়। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্ত।